ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রাটা আসলে ২০১৪ সালের ১৭ই জুলাই। এই যাত্রার পেছনে আসলে আমি বলব যে বাংলাদেশে এভিয়েশন ইন্ডাস্ট্রির যে আসলে পরিবর্তন, ফিজিক্যাল যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আসলে আমরা দেখতে পেয়েছি যে ইউএস বাংলা যখন এই এভিয়েশন মার্কেটে আসলে বিজনেসের জন্য ইন করেছে, তখন থেকেই আসলে আমি বলব যে এটার একটা র‍্যাপিড চেঞ্জ আসলে আমি বলব যে, এবং সেটা শুধুমাত্র যে বিজনেসে না, ওভারঅল যে এভিয়েশনের যে সার্ভিস, সেই সার্ভিসটার ভিতরে একটা পরিবর্তন আসলে দেখছি এবং আধুনিকতার একটা ছোঁয়া আমরা দেখতে পেয়েছি। আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে প্রাইভেট এয়ারলাইন্সের গত ২৭-২৮ বছরের যে যাত্রাপথ, এই যাত্রাপথে বেশ কিছু এয়ারলাইন্স কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আপনি হয়তো জেনে থাকবেন যে এয়ার পারাবাস বলেন, এরো বেঙ্গল, বেস্ট এয়ার, জিএমজি, ইউনাইটেড, রিজেন্ট। তো ধারাবাহিকভাবে যে এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু ব্যবসার যে গতিপথ সেটাকে ঠিক রেখে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ১ম বছরে আমাদের যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো এয়ারপোর্ট আছে প্রত্যেকটা এয়ারপোর্টে ফ্লাইট অপারেশনের মাধ্যমে, এবং সেটা ২০১৪ সালের ১৭ই জুলাইতে ঢাকা যশোর রুটে ফ্লাইট অপারেশনের মাধ্যমে ২টা ড্যাশ-8 Q400 এয়ারক্রাফট দিয়ে আমরা আসলে যাত্রা শুরু করেছিলাম। তো সেই যাত্রার শুরুর পরপরই আমরা চিন্তা করেছি যে ১ম বছরে আমাদের প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা আসলে ফ্লাইট অপারেশন অব্যাহত রাখবো ডোমেস্টিকে, এবং সাথে, সাথে ২ বছর পূর্ণ হওয়ার আগে আমরা আন্তর্জাতিক এরিনাতে আমাদের যাওয়ার আসলে পরিকল্পনা সাজিয়েছিলাম। সেটা ২০১৬ সালের ১৫ই মেতে ঢাকা কাঠমান্ডু রুটে ফ্লাইট অপারেশনের মাধ্যমে আমরা দেশের বাইরে ১ম ফ্লাইট অপারেশন শুরু করেছি, এবং তার পরপরই যে ধারাবাহিকতা সেটা আমি বলব যে আমাদের যে আঞ্চলিক যে রুটগুলো, রিজনাল যে রুটগুলো লাইক কলকাতার কথা বলেন কিংবা চেন্নাইতে বলেন, এই রুটগুলোকে আমরা অলরেডি আমাদের কানেক্টিভিটিতে নিয়ে আসছি, এবং সাথে, সাথে আমাদের পরিকল্পনার যে মেইন অংশটা ছিল যে বাংলাদেশিরা যারা সারা ওয়ার্ল্ডে যেসব দেশগুলোতে কাজ করছে, প্রবাসী ভাইরা আছেন, তাদেরকে একটা সার্ভিস দেওয়ার জন্য আসলে আমরা সেই পরিকল্পনাটাকে সাজানোর চেষ্টা করেছি, এবং তারই ধারাবাহিকতায় ড্যাশ-8 Q400 এয়ারক্রাফটের সাথে, সাথে আমাদের বোয়িং 737-800 এয়ারক্রাফট বহরে যোগ করেছে, এবং সেটা দিয়ে ঢাকা থেকে দোহা, মাস্কাট, আমরা শুরু করেছি দুবাই, শারজাহ, আবুধাবি, এবং সাম্প্রতিককালে আমরা সেটা একটা লক্ষ্য পূরণ করার জন্য আমরা ঢাকা টু জেদ্দা রুটে আমরা ফ্লাইট অপারেশন শুরু করেছি, যেটা প্রবাসী শ্রমিকদের সাথে, সাথে যারা ওমরা, হজে যাচ্ছেন তাদেরকে একটা সার্ভিস দেওয়ার জন্য সরাসরি আমরা আসলে যুক্ত হয়েছি। এবং সাথে, সাথে আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর বেশ কিছু ডেস্টিনেশন আসলে ইউএস বাংলা ফ্লাইট অপারেশন শুরু করার আগে আসলে তারা কেউই আসলে ফ্লাইট অপারেশনে যেতে পারেনি, ইনক্লুডিং ন্যাশনাল ক্যারিয়ার। আপনি দেখেন ২০১৮ সালের ২৬শে এপ্রিল থেকে ঢাকা গুয়াংজু রুটে আমরা ফ্লাইট অপারেশন শুরু করেছি। স্বাধীন হওয়ার পর চীনের কোনো প্রভিন্সে ইউএস বাংলায় প্রথম বাংলাদেশি কোনো এয়ারলাইন যে সরাসরি ফ্লাইট অপারেশন শুরু করেছে, যেটা চায়নাতে যারা বিজনেস কমিউনিটি আছে, বাংলাদেশি বিজনেস কমিউনিটি যারা চায়নাতে যাচ্ছেন, সাথে সাথে স্টুডেন্টরা আছেন, টুরিস্টরা আছেন, অনেকে ট্রিটমেন্টের জন্য চায়নাতে যাচ্ছেন, এই ফ্যাসিলিটিসগুলোকে আসলে আমরা দেওয়ার জন্যই আমরা এই রুটটাকে আসলে আমরা অপারেশন নিয়ে আসছি। এবং সাথে, সাথে আপনি দেখবেন ঢাকা চেন্নাই রুটে একটা সময় বাংলাদেশের অনেক যারা প্যাসেঞ্জার যারা ট্রিটমেন্টের জন্য আসলে চেন্নাইতে যেত, তাদেরকে আইদার কলকাতা হয়ে কিংবা বিভিন্ন ডেস্টিনেশন হয়ে চেন্নাইতে যেতে হতো। আমরা কিন্তু জাস্ট একটু নিজস্ব কিছু ডিসিশনকে বলবো যে মেকানিজমটা ডেভেলপ করে আমরা কিন্তু সেটাকে একটা ইমিগ্রেশনের মাধ্যমে ঢাকা টু চেন্নাইতে আমরা ফ্লাইট অপারেশন শুরু করেছি। এই যে ঢাকা চেন্নাই রুট এবং ঢাকা গংজু রুট, এর সাথে সাথে আরেকটা স্পেশাল একটা রুট আছে, আপনারা তো জেনে থাকবেন, সেটা হচ্ছে মালদ্বীপ। আমাদের পার্শ্ববর্তী দেশ, সার কান্ট্রি একটা দেশ হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে স্বাধীনতার পরে এখন পর্যন্ত আমরা আসলে কোনো ডিরেক্ট ফ্লাইট আমরা আসলে কোনো প্রাইভেট এয়ারলাইন্স না, শুধু কোনো মানে আমরা যে ন্যাশনাল ক্যারিয়ার সেই রুটে ফ্লাইট অপারেশন শুরু করার পরিকল্পনাই সাজাইনি। বাট আমরা কিন্তু সেই জায়গাটা ২০২১ সালে ১৯শে নভেম্বর থেকে আমরা প্রতিনিয়ত ফ্লাইট অপারেশন শুরু করেছে এবং আমাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে। সেখানে প্রায় ১.৫ লক্ষাধিক বাংলাদেশিরা অবস্থান করছে, এবং সেই ১.৫ লক্ষ বাংলাদেশিদের কিন্তু একটা সময়ে যেমন অধিক অর্থ ব্যয় করে তাদেরকে বাংলাদেশে আসতে হতো, এবং সাথে, সাথে অনেক সময় ক্ষেপণ হতো। তাদেরকে বিভিন্ন ডেস্টিনেশনে ট্রানজিট হয়ে বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে ৮০-৯০ হাজার টাকা ফ্লাইট ভাড়া দিয়ে আসলে দেশে আসতে হতো। সেখানে ইউএস বাংলা গত ৩ বছর ধরে আমরা সেখানে অ্যারাউন্ড 40,000 টাকায় কিন্তু তাদেরকে আসলে আনানোর চেষ্টা করছি। সাথে, সাথে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের যে পার্শ্ববর্তী যেসব দেশগুলো বেশ ইস্টের, সেটা সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, এই ডেস্টিনেশনগুলোতে আমরা প্রতিনিয়ত ফ্লাইট অপারেট করছি। আমরা অলমোস্ট ডেইলি 2টা ফ্লাইট অপারেট করছি, ঢাকা, কুয়ালালামপুর, ঢাকাতে, এবং ব্যাংককে ডেইলি ফ্লাইট। ইন এডিশন আমরা প্রতি সপ্তাহেই ২টা-৩টা এক্সট্রা ফ্লাইট অপারেট করছি। অলমোস্ট 3000 এমপ্লয়ি আছে। আমাদের যেমন আমাদের দেশের সার্বিক যে ইকোনমি, সেখানে কিন্তু আমাদের কিছুটা কন্ট্রিবিউশন আমাদের অলরেডি আছে। আপনি জেনে থাকবেন যে আমরা প্রতিদিন
নিয়ারলি 100 ফ্লাইটস আমরা অপারেট করছি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি মিলে, যেটা আসলে আমি বলবো যে ট্রাস্টের জায়গাটা, আমি হচ্ছে যাত্রীদের যে ট্রাস্ট, আস্থার যে জায়গাটা আমরা ইতিমধ্যে সেটা তৈরি করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। 2016 সালে যখন আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন শুরু করেছিলাম, তখন কিন্তু আমাদের ওভারঅল এয়ারপোর্ট বেসড একটা ব্লেম ছিল, সেটা হচ্ছে যে যাত্রীদের লাগেজ পেতে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়, নিয়ারলি 2-3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো। হয়তো দেখা গেলো যে 40-50 মিনিট কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা ফ্লাইট ফ্লাই করে এসে আবার 2-3 ঘন্টা আসলে লাগেজের জন্য অপেক্ষা করা। এই জায়গাটা থেকে আমরা আসলে বের হওয়ার চেষ্টা করেছি। আমরা শুরু থেকে আমাদের কমিটমেন্ট ছিল যাত্রীরা লাগেজের জন্য অপেক্ষা করবে না, লাগেজ যাত্রীদের জন্য অপেক্ষা করবে। আমাদের ফ্লাইট ল্যান্ড করার পরে উইদিন 15 মিনিটসের মধ্যে আমরা চেষ্টা করেছি প্রথম লাগেজটাকে বেল্টে দেওয়ার জন্য, এবং সেটা ধারাবাহিকভাবে আমরা এখন পর্যন্ত সেটা বজায় রেখেছি, এবং ইউএস বাংলাকে ফলো করে আদার্স কেরিয়ারগুলো আসলে সেই চেষ্টাটা অব্যাহত রেখেছে, যেটা ওভারঅল আমি বলবো যে যাত্রীদের সার্ভিসের প্রতি অনেকে বেশি আর একটু কেয়ারফুল হয়েছে। আমরা শুরু থেকে এখন পর্যন্ত মোর দ্যান 90% ফ্লাইট আমরা অন টাইমে ফ্লাইট অপারেশন করেছি, ইনক্লুডিং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি। তো সেই জায়গাটা আমরা ধরে রাখারও চেষ্টা করছি। আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা যখন ফ্লাইট অপারেশনে গেছি, তখন ওভারঅল যে সার্বিক যে চিত্র ছিল, আমাদের কিন্তু এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যে ন্যাশনাল জিডিপির যে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু নিয়ারলি 3%-এর মতো। এই যে কন্ট্রিবিউশন, এটাকে আমরা চাই যে পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে, লাইক ইন্ডিয়াতে প্রায় নিয়ারলি 6-7% কন্ট্রিবিউশন আছে, শ্রীলঙ্কাতে 8-9% কন্ট্রিবিউশন আছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে। আমি বলবো যে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা সেই পর্যায়ে নিয়ে আসতে পারি, এবং গভর্নমেন্ট যদি আমাদেরকে সেইভাবে যদি অ্যাকোমোডেট করে কিংবা আমাদেরকে সাবসিডাইজ করে আমাদেরকে মানে বিজনেসকে এনশিওর করার চেষ্টা করে, তাহলে আমি শিওর যে আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে ন্যাশনাল জিডিপিতে আমরা কমপক্ষে 5-6% আমরা ইনক্রিজ করতে পারি, যেটা ওভারঅল দেশের সার্বিক যে অর্থনৈতিক চিত্র, সেটাও আসলে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা বিভিন্ন ডেস্টিনেশনগুলোতে আমরা যেমন ডোমেস্টিকে শুধু ফ্লাইট অপারেট করছি না, আমরা এখানে ট্যুরিস্টদেরকে আসলে আকৃষ্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্যাকেজও অফার করে থাকছি। সেই প্যাকেজগুলো আমরা ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অফারগুলো দিয়ে থাকি। সাথে সাথে ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনালি আমরা বিশেষ করে মালদ্বীপে কিংবা ব্যাংককে কিংবা দুবাইতে আমাদের বেশ কিছু ট্যুরিস্ট প্যাসেঞ্জার আছে যারা ফ্রিকোয়েন্টলি তারা আসলে আমাদের সার্ভিসটা নিয়ে যাচ্ছে। তো আমরা আসলে সেই জায়গাগুলোকে ধরে রাখার চেষ্টা করছি। সাথে সাথে আমাদের এই চলার পথে আমরা একটা জিনিস আসলে আমরা বলবো যে সাফার করছি, আমাদের হচ্ছে সে বিভিন্ন চার্জেসগুলো আছে। আপনি দেখেন অ্যারোনটিক্যাল চার্জ আছে, নন অ্যারোনটিক্যাল চার্জ আছে। সেই চার্জগুলো পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে কিংবা আমরা যেসব দেশগুলোতে ফ্লাইট অপারেট করি, কম্পারেটিভলি আমাদেরকে আসলে বেশি পে করতে হয়। অ্যারোনটিক্যাল চার্জ বলতে ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, এই প্রত্যেকটা চার্জ আমি হচ্ছে যে ইটস এ লজিক্যাল অ্যামাউন্টে যদি আসলে চার্জগুলো নির্ধারণ করা হয়, আমি বলছি এয়ারলাইন্সগুলো সাস্টেন করাটা সহজ হবে, সাথে সাথে প্যাসেঞ্জারদের আসলে আমি বলবো যে কম্পিটিটিভ ফেয়ার দেওয়ার একটা সুযোগ আমাদের হবে। সেই জায়গাটা আমাদের বরাবরই গভর্নমেন্টের কাছে একটা দাবি আছে, এবং সেই জায়গাটা আমি বলবো যে সেই দাবিগুলো বিবেচনাধীন রাখার জন্য আসলে আমি বলবো যে আমার জায়গা থেকে আমি আসলে অনুরোধ করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 2026 সালের ডিসেম্বর অথবা 27-এর শুরুতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ইউরোপের ডেস্টিনেশন লাইক রোম এবং লন্ডনে ফ্লাইট অপারেশন করার পরিকল্পনা সাজাচ্ছে। সাথে সাথে 2027-এর লাস্ট এবং 28-এর শুরুর দিকে আমরা টরন্টো এবং নিউ ইয়র্কে আমরা ফ্লাইট পরিচালনা পরিকল্পনা করছি। আমরা শুধু যে পরিকল্পনা করছি তা না, আপনি দেখেন যে এখন থেকে যে চলার পথ আসলে আমরা যে শুরু থেকে প্রায় 11 বছরের যাত্রায় যে আমরা শুধু প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন দুইটাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সেই আমাদের পরিকল্পনার মধ্যে আমরা আছি, এবং সেগুলোকে কন্টিনিউয়াসলি আসলে প্যাসেঞ্জার ফেভারেবল যেসব ডিসিশনগুলো আছে সেটাকে বাস্তবায়নের আসলে আমরা উদ্যোগও নিয়েছি এবং চেষ্টাও করছি। সেফটির যে রিকোয়ারমেন্টসগুলো আছে, এটা প্রতিনিয়তই আমরা সেটাকে আসলে উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করছি। এবং আরেকটা কমপ্লেন যেটা ছিল আসলে যাত্রীদের, সেটা হচ্ছে প্রাইভেট এয়ারলাইনসগুলো যাত্রার শুরু থেকে যে তারা সবসময় পুরাতন এয়ারক্রাফট ব্যবহার করে কিংবা বেশি এইজের এয়ারক্রাফট ব্যবহার করে। বাট ইউএস বাংলা কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা একদম ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ডোমেস্টিক রুটে ফ্লাইট অপারেশন করছি। আমাদের প্রত্যেকটা এয়ারক্রাফট, আমাদের বহরে 24টা এয়ারক্রাফট আছে, যে 24টা এয়ারক্রাফটের অ্যাভারেজ এইজ হচ্ছে বিলো 10 ইয়ার্স, যেটা আমি বলবো যে যাত্রীদের একটা সেফটি এনশিওর করার মতো একটা আসলে আমি বলবো যে রেকর্ড, যে 10 বছরের কম এইজের আসলে এয়ারক্রাফটগুলো আমরা সব রুটে ব্যবহার করছি। আমাদের বহরে এখন 2টা এয়ারবাস 330 আছে। আপনি দেখেন এই 2টা এয়ারবাস 330, এই এয়ারক্রাফটগুলো 436 আসনের, যেটা দিয়ে আমরা জেদ্দা ফ্লাইট অপারেট করছি, অ্যাজ ওয়েল এজ আমরা কুয়ালালামপুরে ফ্লাইট অপারেট করছি। আমাদের বহরের 9টা বোয়িং 737-800 এয়ারক্রাফট আছে, এবং সাথে সাথে ATR 72-600
10টা এয়ারক্রাফট আছে, মোট 24টা এয়ারক্রাফট। আমাদের বহরকে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের খুব সহসা আমাদের পরিকল্পনা আরও বেশ কিছু এয়ারবাস এবং বোয়িং যুক্ত করার পরিকল্পনা আছে। আমার সাথে আমাদের বিভিন্ন যে ডোমেস্টিক যে ডেস্টিনেশনগুলো আছে সেটা ফ্রিকোয়েন্সি আরও বৃদ্ধি করে সার্ভিসগুলোকে আরও বেশি এনশিওর করার চেষ্টা করছি। তো আমরা যে বাংলাদেশি যেসব প্যাসেঞ্জার যারা আছেন তারা ইউএস বাংলার সাথে ছিলেন, ভবিষ্যতে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা থার্ড টার্মিনালকে নিয়ে আসলে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা ছিল, বাট এটা বর্তমানে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আসলে আমি বলবো যে সেই উদ্দীপনাটা অনেক বেশি স্থিমিত হয়ে গেছে বিকজ অফ প্ল্যানিং। আমি বলবো যে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন দুইটা আসলে আমি বলবো যে একটা সমানভাবে আসলে এগিয়ে আসে নাই। লাস্ট গভর্নমেন্টের সময় একটা সফট ওপেনিংয়ের মাধ্যমে কিন্তু থার্ড টার্মিনাল ওপেন করতে দেখেছি, বাট আজকে প্রায় 2 বছর হইতে চললো, বাট সেখানে কিন্তু আমরা বলবো যে এয়ারলাইন্সগুলো এবং প্যাসেঞ্জাররা কেউই কিন্তু আসলে ওইটা থেকে আসলে সার্ভিসটা পাচ্ছে না, এখন পর্যন্ত আসলে ফর্মালি আসলে লঞ্চিংটা হয় নাই। তো এই জায়গাটায় অনেক এয়ারলাইন্সই যারা বাংলাদেশে এই থার্ড টার্মিনালকে কেন্দ্র করে আসলে ফ্লাইট অপারেশনে শুরু করার পরিকল্পনা সাজিয়েছিল, ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনা সাজিয়েছিল। আপনাদের জেনে থাকবেন যে বাংলাদেশে প্রায় 35টা বিদেশি এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে ফ্লাইট অপারেট করছে বাংলাদেশি ক্যারিয়ার ছাড়া। তো এই 35টা এয়ারলাইন্সও কিন্তু তাদের একটা টার্গেট ছিল থার্ড টার্মিনাল থেকে আসলে একটা এক্সট্রা সার্ভিস পাবে, এবং আরও বেশ কিছু এয়ারলাইন্স বাংলাদেশে আসবে। আপনাদের ইতিমধ্যে কিন্তু ইথিওপিয়ান এয়ারলাইন্স কিংবা ইজিপ্ট এয়ার কিংবা চায়না এয়ার, এই এয়ারলাইন্সগুলো অলরেডি কিন্তু ইতিমধ্যে ফিটস এয়ার অলরেডি যোগ হয়েছে। তো এই তারই ধারাবাহিকতা অনেক বিদেশি এয়ারলাইন্স আছে, আমার জানা মতে প্রায় 10-12টা এয়ারলাইন্স কিন্তু তারা অলরেডি পাইপলাইনে ছিল যে বাংলাদেশে অপারেশন শুরু করবে। তো এই যে শুরু করলে কি যে মানে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপর বেস করে কিন্তু আসলে তাদের সার্ভিস প্ল্যানটা, ফ্লাইট প্ল্যানটা সাজাবে। আপনি দেখেন যে বর্তমানে আমরা প্রায় নিয়ারলি 25% আমাদের মার্কেট শেয়ার আছে বাংলাদেশি ক্যারিয়ারের বিদেশি এয়ারলাইন্সের, মানে ইন্টারন্যাশনাল রুটে। যখনই বিদেশি আরও বেশ কিছু এয়ারলাইন্স বাংলাদেশে অপারেশন শুরু করবে, আমাদের কিন্তু মার্কেট শেয়ারটা ডে বাই ডে আসলে কমে যাবে। এই জন্য নাম্বার অফ ফ্লাইট, নাম্বার অফ এয়ারক্রাফটের সাথে কিন্তু আমাদের মানে আমি বলবো যে সবগুলো এয়ারলাইন্স মিলে আমাদের প্রায় নিয়ারলি 50-55টা এয়ারক্রাফট আছে, সেটা দিয়ে আমাদেরকে আসলে বিটটা করতে হচ্ছে শত শত এয়ারক্রাফটের সাথে। এই জায়গাটায় যদি আমি বলবো যে দেশীয় এয়ারলাইন্সকে যদি একটা প্রমোট করার সুযোগ থাকে, সাবসিডাইজ করার সুযোগ থাকে, একটা এক্সট্রা বেনিফিট দেওয়ার সুযোগ থাকে, দেশি এয়ারলাইন্সগুলো যেমন বেনিফিশিয়ারি হবে, সাথে সাথে প্যাসেঞ্জারও বেনিফিশিয়ারি হবে। সব কিছু মিলে আমি বলবো যে দেশীয় এয়ারলাইন্স এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে যেতে হইলে অবশ্যই বিদেশি এয়ারলাইন্সের সাথে সাথে দেশি এয়ারলাইন্সের প্রতি নজর রাখা উচিত। বিভিন্ন দেশে যেন আমরা ফ্লাইট অপারেট করছি এয়ারলাইন্সগুলো, তখন বাংলাদেশের যে চার্জেসগুলো আছে, আমি বলবো যে যেসব ফিগুলো আছে সেটা কম্পারেটিভলি আদার্স কান্ট্রি থেকে আমাদেরকে আসলে বেশি পে করতে হচ্ছে। এটা একদম ডাটা বেইজ, এটা আসলে বেশি বেশি বলার জন্য বলা না, একদম বিভিন্ন মানে রেকর্ডেড যে বাংলাদেশে আসলে সেই চার্জটা বেশি পে করতে হয়। আরেকটা চার্জ আপনি না বললেই নয়, যেটা একটা এয়ারলাইন্সের যে কোনো ডেস্টিনেশনে আপনার অপারেশনাল কস্ট মোর দেন 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। আমাদের কোভিডের সময় যেখানে 45 to 47 টাকা পার লিটার ছিল, এখন আমাদেরকে মোর দেন 100 টাকা পার লিটার জেট ফুয়েল আমাদেরকে পে করতে হচ্ছে। যেটার মেইন মানে অপারেশন কস্টের মেইন কস্টই হচ্ছে ফুয়েলে, সেটাকে যদি আমাদেরকে আসলে মোর দেন 100% বেশি পে করতে হয়, তাহলে আপনি বোঝেন যে আমাদের আসলে সেই কম্পারেটিভ ফেয়ারটা দেওয়ার আসলে সুযোগগুলো থাকছে না। আমরা কিন্তু ফ্লাইট অপারেট করছি মিডল ইস্ট বেশ কিছু ডেস্টিনেশনে, তারা কিন্তু সেখানে একটা জেট ফুয়েল থেকে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, কুয়ালালামপুরে জেট ফুয়েল থেকে লোকাল এয়ারলাইন্সগুলো অ্যাডভান্টেজ পাচ্ছে, সেই অ্যাডভান্টেজ কিন্তু বাংলাদেশি ক্যারিয়ার হিসাবে ইউএস বাংলা পাচ্ছে না। তারপরে আমরা বলবো যে বাংলাদেশি প্যাসেঞ্জারকে সার্ভিসটাকে এনশিওর করার জন্য একটা কম্পিটিটিভ ফেয়ার দিয়ে আসলে আমরা একটা সাস্টেনেবিলিটির মধ্যে, একটা আস্থার জায়গার মধ্যে আসলে আমরা রাখার চেষ্টা করছি। এবং আমাদের বিশ্বাস গত 11 বছর যেভাবে আমাদের পাশে বাংলাদেশি প্যাসেঞ্জাররা ছিল, ইন ফিউচার আমাদের যে কোনো পরিকল্পনার সাথেই তারা থাকবেন।